আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৩৮। সারারাত লঞ্চের দুলুনির পর কুসুম গরম পানিতে গোসল সেরে বেশ আরাম বোধ করছে ইরাম। চুলগুলো তোয়ালিতে পেঁচিয়ে বাথরুমের বাইরে বেরোতেই বিছানায় উপুর হয়ে দুটো খেলনা গাড়ি দিয়ে খেলতে থাকা ইজানকে চোখে পড়ল তার। মুচকি হাসল সে ছেলেকে অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়ি দুটোকে ঘষাঘষি করতে দেখে। নতুন গাড়ি থেকে বেশি গাড়ি ভেঙে ভেতর থেকে বেরোনো যান্ত্রিক পার্টস আর ব্যাটারির দিকে বেশি নজর তার। এর মধ্যে কয়েকটি আছাড় দিয়ে ফেলেছে, আরও কয়েকটা আছাড় জায়গাতে দিতে পারলে কেল্লা ফতে। বরিশালে ঘাট থেকে নামার পরে সোজাসুজি সাইবানদের পৈতৃক ভিটায় এসেছে তারা। এটা ঠিক গ্রাম অঞ্চল নয়, মফস্বল শহর। বাড়িটাও সাধারণ মধ্যবিত্তের পারিবারিক বাড়ির মতন, কাঠ এবং সিমেন্টের মিশেলে তৈরি। উপরে নাকি আগে টিনের চাল ছিল, পরে আহমেদ কাজ করিয়ে সিমেন্টের ছাদ ঢালাই দিয়েছেন। সাইবান সারিকার দাদা দাদি কেউই বেঁচে নেই। আহমদের দুজন ভাই বোন আছে, তারা সবাই বিদেশে সেটেল। পৈতৃক বাড়িতে থাকার জন্য মানুষ নেই। আগে সুগন্ধার বাবা এই জায়গার দেখাশোনা করতেন। তার মৃত্যুর পর সুগন্ধাকে নিয়ে চলে যাওয়ায় বাড়িটা ফাঁকাই ছিল এতদিন। সাইবানরা আসবে বলে কয়েকদিন আগে লোক ডেকে পরিষ্কার করে রাখা হয়েছে। সাইবান বাড়ি পর্যন্ত এসে আবার চলে গিয়েছে ভেন্যুতে। সেখানে নাকি তার সাউন্ড ঠিকঠাক করার কাজ আছে। আজ রাতেই শো, কালকে গায়ে হলুদ এবং পরশুদিন বিয়ে। ইরাম পায়ে পায়ে বিছানায় গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আমার কুচুপু, ক্ষুধা লাগেনি তোমার? আয়। মায়ের মুখে ক্ষুধার কথা শুনেই বোধহয় বাচ্চাটার মনে পড়ল তার এখন খাওয়া দরকার। তৎক্ষণাৎ খেলনা ফেলে ইরামের বুকে মুখ ঘষাঘষি করতে লাগলো সে। আলতো হেসে ইরাম ছেলেকে বালিশের ওপর কায়দা করে শুয়ে খাওয়াতে শুরু করলো। অপর হাতে ব্যাগ থেকে বের করে রাখা ম্যাকবুকটা খুলল। ওয়াইফাই সিগন্যাল পেতে একটি নোটিফিকেশন এলো ইমেলে, পেমেন্ট রিসিভড। ইরমের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ সে ঘেটে দেখল সত্যিই তার অ্যাকাউন্টে $8 জমা হয়েছে। প্রথম যে কাজটি সে পেয়েছিল সেটি ফাঁকে ফাঁকে করে কিছুদিন আগে জমা দিয়েছে। ক্লায়েন্ট আজকে তাকে পুরো পেমেন্ট করেছে, সঙ্গে কাজের কিছু ভালো রিভিউ দিয়েছে। ইরামের চোখ জোড়া চকচক করে উঠল। সাফল্য হোক তা ছোট, কিন্তু এটা তার উপার্জন। প্রথম উপার্জন হয়তো নয়, কিন্তু বিয়ের পরে সব কষ্ট পেরিয়ে যে যাত্রায় তার সামিল হওয়া, সেই যাত্রার জন্য এইটুকুই অনেক। দেখো কুচুপুত, আম্মু কি করেছে দেখেছ? ক্যান ইউ বি প্রাইড অফ ইয়োর মাদার, মাই সুইটি? ইজান ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কি বুঝলো সেই জানে। খিলখিল করে মারি দেখে অহেতুক হেসে উঠল সে। আ কা আ উমা উমা, মাই লাকি চাম, আমার আদর আদর রসগোল্লা। ছেলের গালে অসংখ্য চুমু খেতে লাগলো ইরাম। থামার কোনো নাম নেই। যেন মায়ের আদর খেতে খেতে পুনরায় নিজের আসল খাবারে মনোযোগ দিল। এমন সময় রুমে এলো সুগন্ধা। ভাবি যান, সবজিতে কি মিষ্টি কুমড়া খাইবেন নাকি লাউ? দুইটাই পিছনের বাগানে হইয়া আছে। তোমার কি পছন্দ? আমার তো লাউ চিংড়ি ভাল লাগে। তাহলে সেটাই। সুগন্ধা বেনি দুলিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছিল, কিন্তু ইরাম হঠাৎ তাকিয়ে দেখল মেয়েটার হাতে একটা ফোন। কিছু দেখতে দেখতে মুখ টিপে হাসছে সে। ইরাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি দেখে হাসির ফোয়ারা ছুটছে? এবার কোরিয়ান, চাইনিজ নাকি থাই? আপনিও? ঠোঁট ফোলালো সুগন্ধা। ইরম মুচকি হাসলো। ওইসব কিছু না, আপনি দেখবেন। বলতে বলতে ভেতরে চলে এলো সে। বিছানার কিনারে বসে নিজের ফোন দেখালো। এটা সারিকা আফাজানের বিয়ার সময়ের ভিডিও। আপনি যদি থাকতেন ভাবিজান, শুধু নাটকটা দেখতেন ভাইজানের। ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো ইরাম। কেন, আলাদিন কি করেছে? কি করে নাই সেটা বলেন। এইটা একটা ব্ল্যাকমেইল ম্যাটেরিয়াল। মেইন অ্যালবামে কিন্তু নাই, শুধু আমার ফোনে আছে। ভাইজানরে আবার বললেন না আমাকে দুইটা মাজা দিয়া ঝুলাই রাখবে। ইরাম স্ক্রিনের দিকে তাকালো। সেখানে নববধূর সাজে সারিকাকে দেখা যাচ্ছে। একটা খয়েরি রঙের বেনারসি আর সোনালি চলির ওড়না মাথায়। মেয়েটাকে অসাধারণ দেখতে লাগছে। সুগন্ধে লুকিয়ে ভিডিও করেছে। হালকা চেঁচামেচি শোনা যাচ্ছে বেশ কিছু মানুষের পিঠ পেরিয়ে। এরপর দেখা মিলল কাঙ্ক্ষিত দৃশ্যের। দরজায় চৌকাঠের সামনে দাঁড়িয়ে সাইবান, আফনান এবং নীরব। সাইবান হেলতে দুলতে অদ্ভুত সুরে সুরে কিছু গাইছে। হাততালি দিতে দিতে কাওয়ালির ভঙ্গিতে পেছন থেকে আফনান এবং নীরব সঙ্গ দিচ্ছে। এক বন চম্পা জাগরে জাগরে, ভাইয়ের কপালে শান্তি লেখো রে লেখো রে। একটি পারুল ভাই আমি তোমার, তুমি সকাল সাজে তারে লাথি মারো, দোলা ভাইকে ডেকে ডেকে সারা।
ও দুলা ভাই দাও গো সারা। সাইবনের কর্কশ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে মিলে আপনারা নীরব বলে উঠছে, ও দুলা ভাই দাও গো সারা। কোমরে দুহাত রেখে সারিকা খেকিয়ে উঠল, সকাল সাজে না, চাইলে এক্ষুনি একটা লাথি দিতে পারি, দাঁড়া তুই। আশেপাশের মানুষজন খিলখিল করে হাসতে লাগলো। সামিয়া এবং দূরে আহমেদকে চোখে পড়ছে, তবে সারিকার পক্ষে বেশি কিছু করা সম্ভব হলো না। এর আগেই সাইবান হাঁটু গেড়ে তার সামনে বসে পা জড়িয়ে ধরল, এরপর মরা কান্নার ভঙ্গিতে কেঁদে উঠল, আপুরে, এত খুশি, তোকে ছাড়া এত খুশিতে আমি বাঁচবো কেমন করে? খুশিতে মরে সিনিমিনি করতাই আছে। তুই চলে গেলে আমার ডিম খাবে কোন ডাইনিটা, আমার গেঞ্জি চুরি করবে কোন চুন্নিটা? সিস্টার রে, যাস না তুই, দোহাই লাগে। এত শান্তিতে আমি থাকতে পারবো না। তোর গলার কাকিস্বর না শুনলে আমার পেটের ভেতর ভাতের দানাগুলো টর্নেডো খেলবে কিভাবে? এত সুখে মানুষ বাঁচতে পারে? তুই বিয়ে করে বিদায় হলে আমি তো সুখে মরে যাবো রে পাগলি। সাই। সাইবানের মাথার চুল টেনে ধরে কয়েকটা পাক দিল সারিকা। এরপর আর দেখতে পারল না ইরাম, অট্টহাসিতে ফেটে পড়ল। মোবাইলটা তার হাত গলে বিছানায় পড়ে গেল। উভয় রমণী যখন হাসতে হাসতে গড়াগড়ি দিতে ব্যস্ত, তখন কাকতালীয়ভাবে উদয় ঘটল স্বয়ং সারিকার। কে এত দানবিক হাসি হাসা হচ্ছে যে পাশের রুমে থাকলে মরা মানুষ পর্যন্ত জেগে যাবে? বিছানার উপর সুগন্ধার ফোনটায় চোখ গেল তার, তুলে দেখল ঠোঁটে ফুটল একটি সূক্ষ্ম হাসি। তার ছেঁড়া সাই, মানুষের বোনের বিয়ে হলে তারা কেঁদে কেটে বিদায় দেয়, আর এই ছেলে ব্যান্ড ভাড়া করে নাচতে নাচতে আমাকে মিশিরের বাড়িতে দিয়ে এসেছিল। গাড়িতে পোস্টার টাঙিয়েছিল, আপদ বিদায়। স্মৃতিগুলো স্মরণ করলো সারিকা। ইরাম হাসি থামিয়ে কোনো মতে বলল, তোমার বিয়েতে অনেক মজা হয়েছে দেখছি, মিস করে গেলাম। হ্যাঁ, আমি আপনারই বলি শোনেন, আর কি কি হয়েছে? ওই যে আপনার আর নীরব ভাইজান আছে না? সুগন্ধা সত্যি সত্যি ইরামকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু দুই রমণীর উপরে বিশেষ আগ্রহ নেই সারিকার। সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। তাকে কত হাসি খুশি দেখাচ্ছে, কি সুন্দর ছোট ভাইয়ের সঙ্গে নববধূ খুনসুটি করে চলেছে। অথচ সেই দিনের শুরুটা কি এতটা চমৎকার ছিল? সারিকা কি সেদিন আদৌ মন থেকে হাসছিল, নাকি নিজের সঙ্গেই নিজে অভিনয় করছিল? পিছনের বাগানের পথ বেয়ে দৌড়াচ্ছে সারিকা। ভারী শাড়ি এবং গহনাগুলো চুরমুর শব্দ করছে, কিন্তু থামছে না সে। বহু কষ্টে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়েছে। হাতে হয়তো মিনিট কয়েক আছে শুধু, এর মধ্যে তাকে দেখতে হবে একবার, শুধু একবার, এই শেষবার। অবশেষে বাগানের একদম কোনায় ইটের দেওয়ালের কাছে দেখা মিলল অবয়বটির। পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। সারিকা এসে থামতেই ধীরে ধীরে ঘুরে তাকালো সে। স্নিগ্ধ রোদের আলোয় ভেসে উঠল অনুরাগের সদা শান্ত মুখটা। বধূরূপী সারিকার অবয়বে স্থির হলো দৃষ্টি। জলজল করে উঠল গভীরতায়। থেমে গেল রমণী, অপলক চেয়ে রইল। হালকা বাতাস খেলে গেল চারিপাশে। কাপড় উড়ল, চোখের পাতা কাঁপল, অশ্রুফোঁটা জমল। নীরব, নিস্তব্ধ, থেমে যাওয়ার সময়। অশ্রু সজল নয়নে সারিকা মৃদু হাসল, শুধালো, আমায় কেমন লাগছে? অনুরাগে একটি দীর্ঘ প্রশ্বাস টানল, বুক কাঁপল তার। পরক্ষণে ঠোঁটে সুখে একটি হাসি ফোটালো সে, জোরপূর্বক। রাধার মতন লাগছে। সারিকার চোখ বেয়ে এবার এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল। অনুরাগ কয়েক পা এগিয়ে এলো। কাঁদবেন না, আপনার সাজ নষ্ট হয়ে যাবে। আমাকে কথা দিয়েছিলেন আপনি আর কাঁদবেন না। কই, কাঁদছি না তো। সারিকা দ্রুত মুছে ফেলল নিজের গাল, হাসি নিয়েই তাকালো সামনে। এগিয়ে এলো বেশ কয়েক পা। অনুরাগ এবং সে এখন একে অপরের খুব কাছাকাছি, মুখোমুখি। পুরুষটির শরীর থেকে মৃদু চন্দনের সুবাস ভেসে আসছে। সারিকা প্রাণ ভরে সেই ঘ্রাণটুকু গ্রহণ করল। দুজনের কেউই একে অপরের কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে। তাদের কখনোই কিছু বলার প্রয়োজন হয়নি। অনুভূতির বিনিময় হয়েছে তাদের চোখের ভাষায়। কারো বলার প্রয়োজন হয়নি ভালোবাসি, শুধু অনুভব করেছে দুটি হৃদয়। এখানে শব্দেরা বিলীন, শুধু অনুভবেরা জয়ী। ঠিক যেমন চোখের ভাষায় পরিণয়, তেমন করেই চোখের ভাষাতেই বিচ্ছেদ। নিজের যত্ন নেবেন, অতিরিক্ত টেনশন করার অভ্যাসটা কমাবেন। আর হ্যাঁ, কাজের চাপে খাবার খেতে ভুলে যাবেন না। কথাগুলো বলতে গিয়ে অনুরাগের গলা খানিক কাঁপল। সারিকা মাথা দোলালো সঙ্গে সঙ্গে, বলল, তুমিও বেশি রাত জাগবে না, প্রেশারের ওষুধটা নেবে, বাহানা দেবে না। ডাক্তার চশমা লাগলে বললে চশমাটা পরবে। স্টাইল নষ্ট হয় না এতে। আর প্রমোশন পরেও পাওয়া যাবে। আগে নিজের শরীরটা বাঁচাবে, কাজের চাপে গা ভাসানোর প্রয়োজন নেই। আচ্ছা।
অনুরাগ মাথা নিচু করে ফেলল, নিজের অশ্রু টলটলে দৃষ্টি লোকাতে। সারিকা ফুঁপিয়ে উঠল, পরক্ষণে আবার মুখে হাত চাপল, ফিসফিস করে জানালো, এবার তাহলে যাই। যান। সারিকা উল্টো ঘুরে গেল। এখানে দাঁড়িয়ে থাকলে সে নির্ঘাত হাউমাউ করে কেঁদে ফেলবে, কিন্তু বেশি দূর যেতে পারল না সে। দাঁড়ান। থমকে গেল রমণী, ঝট করে ঘুরে দাঁড়ালো। অনুরাগ লম্বা কয়েক পা হেঁটে এলো তার সামনে, নিজের একটি হাত বাড়িয়ে দিল। আপনার হাতটা একবার ছুঁতে দেবেন। সারিকার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। কোনোদিন এইটুকু সীমাও তারা লঙ্ঘন করেনি, অথচ আজ অনুরাগ নিজের সব বিশ্বাস ভেঙে তার কাছে এই আবদারটুকু করেছে। সারিকা ঝাপসা চোখে সামনে চেয়ে আস্তে করে নিজের হাতটা তুলল, রাখলো অনুরাগের হাতে। প্রথমটায় সেই হাতের দিকে শুধু তাকিয়েই রইল, অতঃপর নিজের আঙুলগুলো পেঁচিয়ে তুলে ধরল উপরে, ঠেকালো নিজের কপালে। আরেক দফায় উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল সারিকার চোখ থেকে। পরের জন্মে আম গাছটার তলে অনুভূতির ঝড়ে ডুবিয়ে বুক আমার আপনার আর দেখা না হোক। ফিসফিস করলো অনুরাগ, সারিকার আঙুলগুলো কপালে ছুঁয়ে অতঃপর নামিয়ে রাখলো। পিছিয়ে গেল বেশ কয়েক পা। আর দাঁড়িয়ে থাকতে পারল না রমণী, উল্টোই ঘুরে গেল। চোখ সম্পূর্ণ ঝাপসা হয়ে গিয়েছে এবার। আর একবারও পিছনে ফিরে তাকালো না সে। যেমন দৌড়াতে দৌড়াতে এসেছিল তেমন করেই দৌড়ে আড়াল হয়ে গেল। অনুরাগ তাকে আর থামালো না, শুধু নিশ্চল দাঁড়িয়ে চেয়ে রইল সুদূর পানে। সেদিন সারিকা যে দৃশ্যটি দেখতে পায়নি সেটি পরবর্তীতে দেখেছিল অনুরাগ। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতেই সে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখল চোখের সামনে। বাগানের গাছের বেরি পেরিয়ে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো সাইবান, একদম নির্লিপ্ত, শান্ত, গম্ভীর। পকেটে দুহাত ভরে সে সরাসরি দেখল অনুরাগকে। অনুরাগ কোনো প্রকার প্রতিক্রিয়া করল না, নিঃশব্দে তাকিয়ে দেখল বন্ধুকে। সাইবান কিছুক্ষণ চুপ করে থাকলো, তার চোখে জ্বলে উঠল নিভু নিভু অগ্নিশিখা। পরক্ষণে সে গুরুগম্ভীর গলায় আদেশ করল, আজকের পর থেকে তোর চোখ জোড়া আমার বোনের ওপরে শুধুমাত্র শ্রদ্ধার দৃষ্টি ফেলবে, অনুভূতির নয়। বর্তমান সিঁড়ি বেয়ে উপরে উঠছে অনুরাগ। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেই বাড়িটার ছাদে গিয়ে আশপাশটা দেখবে বলে ঠিক করেছে। এখানে সিঁড়িগুলো কাঠের, উঠলে মচমচ করে শব্দ হয়। সে মাঝপথ পর্যন্ত পৌঁছেছে, এমন সময়ে উপর থেকে নামতে দেখল সুগন্ধাকে। বেনি দুলে কিছু একটা গুনগুন করতে করতে নেমে আসছে মেয়েটা। অনুরাগ থেমে একপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার নামার জায়গা করে দিল। সুগন্ধা হেলে দুলে তার সামনে এসেই থামল। এরপর হঠাৎ করে জিজ্ঞেস করে বসলো, দাদার মিষ্টি কুমড়ার তরকারি ভালো লাগে নাকি লাউয়ের? অনুরাগ খানিক ভড়কে গেল, ভ্রু তুলে সুগন্ধাকে দেখে প্রশ্ন করল, হঠাৎ এই প্রশ্ন? আহা, জবাব দিতে সমস্যা কই? অনুরাগ ঘাড় চুলকে জানালো, লাউ ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়ায় সামান্য চিনি আর কুচো চিংড়ি মিশিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে যাই। সুগন্ধা চলে যাচ্ছিল, কিন্তু অনুরাগ হুট করে বলে বসলো, তুমি কি সব সময় এমন করে কথা বলো? কেমন কইরা কথা বলি? মাথা কাত করে জানতে চাইল সুগন্ধা। আঞ্চলিক ভাষায়। সাইবান তো বলল তুমি নাকি অনার্সে পড়ছো, তাও বাংলা নিয়ে। শুনুন দাদা, বাংলাটা হলো পাঁচমিশালি ভাষা। আমরা যদি আঞ্চলিক ভাষাগুলোর ঐতিহ্য ধরে রাখতে না পারি এবং কথায় কথায় ইংরেজি শব্দ ছেড়ে নিজেদের চালাক ভাবা শুরু করি, তবে তো মুশকিল হয়ে যায়, বলুন। অনুরাগ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সুগন্ধার মুখ পানে। যদিও সে নিজে এই মেয়েটাকে আঞ্চলিক ভাষা নিয়ে বলেছে, তবে তার মুখে শুদ্ধ ভাষাটা অন্যরকম লাগলো। ঠিক কেমন ধরনের অন্যরকম অনুরাগ জানে না। ঠোঁট ফাঁক হয়ে গেল তার, স্থির চেয়ে রইল মেয়েটার দিকে। সুগন্ধা মুচকি হাসল, মুখটা বন্ধ করুন, এখানে মাছির বড্ড উৎপাত, গুয়ে বসা মাছি মুখে ঢুকে গেলে সমস্যা। সিঁড়ি বেয়ে নেমে গেল সুগন্ধা। অনুরাগ নিস্তব্ধ হয়ে রইল কয়েক লহমা। তারপরে হঠাৎ ডেকে উঠল, সুগন্ধা। বেশ অনেকটা সময় চলে যাওয়ায় মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো। বাড়ির ভেতরের হালকা আলোয় তার শ্যামবর্ণ মুখটা বুঝি চিকচিক করে উঠল। অনুরাগ বুকে দুবাহু বেঁধে রেলিংয়ে হেলান দিয়ে বলল, তোমার কণ্ঠে শুদ্ধ ভাষাটা চিনির মতন, আর আঞ্চলিক ভাষাটা হাজার ফুলে ঘুরে মৌমাছির খুঁজে আনা এক ফোঁটা দুর্লভ মধু। আর দাঁড়ালো না অনুরাগ, উল্টো ঘুরে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর ঘন্টা তিনেক বাদেই নিচতলার টেবিলে দুপুরের খাবার দেওয়া হলো। সাইবান এখনো ফেরেনি। ঘুমন্ত ইজানকে স্টলারে রেখে চেয়ারে বসলো ইরাম। অনুরাগ এবং সারিকাও এসে পড়েছে। সুগন্ধা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এই মেয়েটাই সকলের জন্য আজ রান্না বান্না করেছে। ইরাম এক দফা নিজের ফোন চেক করলো, সাইবানকে মেসেজ পাঠিয়েছিল সে।
কখন ফিরছো? আইডিকে? আচ্ছা, কি বলেছো জানি না, কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। উইল ট্রাই সেভ আপ দ্য টি ফর মি টিল দেন। হুট করে চায়ের কথা কোথা থেকে এসেছে ইরাম বুঝতে পারেনি, কিন্তু এই গেঞ্জির সাথে থাকতে থাকতে সেও গেঞ্জিদের চাল বুঝতে শিখেছে। এআই ওয়েবসাইটের বদৌলতে সে বুঝে গিয়েছে এই টি চা নয়, বরং গল্প বা কাহিনীকে বোঝানো হয়েছে। টি শব্দটার সঙ্গে গল্প গসিপ জিনিসটা কিভাবে যায় কে জানে। নাকি সত্যি চায়ের কথাটা বলেছে ওই বান্দা, এসে চা খাবে। ধুরু, এত ভাববে কে? গোল্লাই যাক ওই গেঞ্জি। আপনারা আর একটু ভাত দেই। সুগন্ধার কথায় ভাবনা থেকে বেরোল ইরাম, ফোন রেখে তাকালো। হ্যাঁ, একটুখানি। সুগন্ধা 1 চামচ ভাত তার প্লেটে তুলে মাখা মাখা মিষ্টি কুমড়া এবং চিংড়ির তরকারি দিল। এরম ভ্রু কুঁচকে ফেলল। তুমি না বললে লাউয়ের কথা? হ্যাঁ, লাউ এখনো পাকে নাই, কুমড়া বেশি পাইকা গেছে দেখলাম, তাই কুমড়াই করলাম। কালকে লাউ করবো নে। ইরাম কাঁধ তুলে খাওয়ায় মনোযোগ দিল।